বৈঠকখানাটা বাড়ির ভিতরে, আর মান্নাতের ঘর বাড়ির পিছনে রেখেছে। এটা মূলত মান্নাতের দাদার কামরা ছিল, এখন মান্নাত থাকে। গোসল করে মান্নাত সাদা পায়জামা পাঞ্জাবি পরেছে, সঙ্গে একটি কালো শালও পরেছে। পায়ে সব সময়ের মতোই চটি স্যান্ডেল। আফতাব হাসান বসে বসে দলিল সাইন করছিলেন, পাশে মেহেরবান দাঁড়িয়ে আছে। পরনে তার জামদানি শাড়ি, গা ভর্তি গহনা, মাঝ বরাবর সিঁথি করেন তিনি। খোপাটা টাইট করে বাঁধেন, দেখে মনে হবে চুলগুলো ছিঁড়ে যাবে। এদিকে এসো। মান্নাত আগে বাড়ে, এখানে সাইন করো। কেন? উপরের ঘরটা এখন তোমার, আর বিয়ের পর তুমি ওই ঘরেই থাকবে। আর হ্যাঁ, তাকে বলেছো যে তুমি বিয়ে করবে? জি বাবা, উনি বলেছে একটু সময় চাই। বেশি সময় দেওয়া যাবে না, যা করার এই মাসেই করতে হবে। মেহেরবান এতক্ষণ দাঁড়িয়ে থেকে সব শুনেছে, কিন্তু কিছুই বলেনি। এতক্ষণ বৈঠকে শুধু মান্নাত, মেহেরবান, আফতাব হাসান এবং দুইজন শহরী মানুষ ছিল। হঠাৎ কথার মাঝে রায়ান ঢুকে বৈঠকখানায়। রায়ানকে দেখে আফতাব হাসি মুখে বসতে বলে, কিন্তু বিষয়টি মান্নাতের পছন্দ হয়নি। সে রায়ানকে পছন্দ করে না। কেমন গায়ে পড়া স্বভাব ছেলেটা। রায়ান ঢুকে আগে মান্নাতের সঙ্গে হাত মিলায়। কি ভাই, কেমন? কি কেমন? ওই যে আমাদের গ্রামটা। গ্রাম তোমাদের? তখনই রায়ান থতমত খেয়ে যায়। না মানে 14 বছর ধরে আছি তো এখানে, তাই আর কি। 14 বছর ধরে আছো এখানে আশ্রিতা হয়ে, আর আমি 14 বছর আগে রেখে গেছি এই গ্রাম, যেখানে আমার জন্ম। তো গ্রামটা কে আগে চিনে? তো তুমি? মনে থাকে জানো। এই বলে মান্নাত আগে বাড়ে সাইন করতে। এদিকে রায়ান লজ্জায় ফুপুর দিকে তাকিয়ে থাকে। মঞ্জিলের উপরের দিকটা অনেকটা ভিন্ন। 3 তলায় মান্নাতের জন্য শয়ন কক্ষ তৈরি করা হচ্ছে। মঞ্জিল বাড়ির পাশে সবচেয়ে বড় কক্ষটি দেওয়া হয়েছে তাকে। মেহেরবানের দায়িত্বে পড়েছে এই কাজ। বড় ঘরের কাজ কতদূর? জিজ্ঞাসা করেন আফতাব। জি, আর একটু কাজ আছে, সম্পূর্ণ হলেই থাকার উপযুক্ত হবে। ঠিক আছে, আর শোনো, পুরনো গহনাগুলো বের করে রেখো। যার জিনিস তার হাতে দিতে পারলেই শান্তি। জি। শুনুন। বলো। না, কিছু না। আফতাব কামরা থেকে বের হতেই ঘরে ঢুকেন আঞ্জুমান আর মালিক, মেহেরবানের ভাই, ভাই বউ। বুবু, এইগুলান কি হইতাছে? আমার মাইয়াডার কি হইব? বললেন মালিক মিয়া। তখন পাশে দাঁড়ানো আঞ্জুমান বলে ওঠে, আফা, আমরা কিন্তু এই বাড়িতে আইতাম চাই নাই। আপনি আমগরে লই আইছেন, বাড়িঘর সব ফালাইয়া এই বাড়িতে পইরা আসি কেন? কারণ আপনি আমগো একটা কথা দিছেন। তোর বউকে চুপ করতে বল মালিক। বুবু, কিস্তা মনে করো না। কি করতাম কও? দুলাভাই কি কইয়া গেল এটা? কে কি বললো এটা তোদের দেখতে হবে না, আমি কি বলি সেটা দেখ। গুলবাহার উঠোনে কুমড়ার বড়ি দিচ্ছে, গোলাপজান গাছে পানি দিচ্ছে কূপ থেকে এনে এনে। সকাল সকাল বাবা বোরহানউদ্দিন গোলাপ বাগানের পরিচর্যা করতে গেছে। আম্মা? আব্বা সব সময় কেমন যেন চুপচাপ হয়ে থাকিয়ে দেন। কি হয়েছে আব্বার? শীতের সময় কাজের চাপ থাকে, তো তাই হয়তো একটু নীরব থাকে। আচ্ছা গোলাপ। জি আম্মা। তোর বাপের এই ব্যাপারটা আমিও খেয়াল করলাম, কিছুদিন হয় উনি তেমন কথা বলে না আমার সঙ্গে। এই বলে গুলবাহারও একটু চিন্তা করছে তার স্বামীকে নিয়ে। আম্মা, তুমি চিন্তা করো না, আমি আব্বার সাথে কথা বলবো না। এই বলে গোলাপজান কূপের সামনে ঝুঁকে বালতি দিয়ে পানি তুলতে, আর তখন এক পিচ্চি একটি প্রজাপতি ধরে নিয়ে আসে গোলাপজানকে দেখাতে। গোলাপ বুবু, দেখো আমি কত সুন্দর একটা প্রজাপতি ধরছি। গোলাপজান পিছন ফিরে বলে, খুব সুন্দর। তোমার কাছে কিছুই নাই, দুর্বল প্রজাপতি। গোলাপজান পিছনে তাকিয়ে দেখে মান্নাত দাঁড়িয়ে আছে। আপনি এত সকালে আমাদের বাড়ি? কেন, তোমাদের বাড়ি আসা কি নিষেধ নাকি? না, আমি সেটা বলিনি। আব্বা তো বাড়িতে নেই। কোথায় গেছে? গঞ্জে গেছে। হঠাৎ গোলাপজানের নজর পড়ে মান্নাতের পায়ের দিকে। মান্নাত এক পা করে এগোচ্ছে, আর গোলাপজান এক পা করে পিছনে যাচ্ছে। ভয়ে তার হাত পা কাঁপছে। পিচ্চিটা হঠাৎই দৌড় দিয়ে বাড়িতে ঢুকলো। কাকিয়াম্মা, ও কাকিয়াম্মা, কই তুমি? লাঠি লও জলদি, গোলাপ বুবুরে মাইরা ফালাইব। গুলবাহার এই কথা শুনে দৌড়ে গিয়ে উঠান থেকে একটি মোটা লাকড়ি তুলে নেয়। রান্নার জন্য শুকাতে দিয়েছিল কিছু লাকড়ি, সেখান থেকে একটা মোটা দেখে হাতে নিয়েছে। আর এইদিকে গোলাপজান ভয়ে জায়গায় স্থির হয়ে আছে, যেন বরফের ন্যায় জমে গেছে। মান্নাত আগে বাড়ার গোলাপের ভীষণ অস্থির লাগছে। এইদিকে যেই না মান্নাত গোলাপজানের কোমরের দিকে হাত বাড়ায়, ঠিক ওই মুহূর্তে গুলবাহার কাঁচা লাকড়ি দিয়ে মান্নাতের পিঠে বাড়ি দেন। মান্নাত রাগে কটমট করে পিছনে তাকায়, আর গুলবাহারের দিকে অগ্নিদৃষ্টিতে দেখে। গুলবাহার তো একটা বাড়ি দিয়েই থতমত খেয়ে গেছেন, এটা সে কি করলো? গুলবাহার মান্নাতের হাতের দিকে তাকায়, দেখে মান্নাতের হাতে একটি জীবন্ত সাপ ঝুলছে। গোলাপজান ভয়ে গিয়ে মায়ের পিছনে লুকায়। ভয়ে ভয়ে মান্নাতের দিকে তাকাচ্ছে একটু পরপর। গুলবাহার রাগে ওই পিচ্চির দিকে তাকায়। পিচ্চি বলে, আরে জেডি, তুমি তো কথা হুনলাই না, দৌড় দিলা। আমি তো কইতেই পারলাম না যে গোলাপ বুবুর পিছনে সাপ আইছে, বুবুরে মাইরা ফালাইব।
মান্নাত কিছু বলতে যাবে তখনই নজরে পড়ে মায়ের পিছনে লুকিয়ে থাকা একজোড়া মায়া ভরা চোখের দিকে। কি তার দৃষ্টি, যেন ৭ খুন মাফ। এই চোখ আমাকে ঘায়েল করে, তাই চাইলেও আমার ক্ষমতা নেই তাকে উপেক্ষা করার। মনে মনে এই কথা বলে চলে যায় মান্নাত। তখন মূলত গোলাপজানের পিছনের কূপের দেয়ালের উপর একটি সাপ ছিল। সেটাই মান্নাত সরাতে গোলাপের কোমরের পাশে হাত রাখে, আর গুলবাহার এই অকাজটা করে বসে। উঠানে ২ মা মেয়ে এখন চিন্তায় মগ্ন আছে। আল্লাহ জানেন এই অপরাধে এখন তাদের কি শাস্তি পেতে হয়। কি গো গোলাপের মা, বাড়িতে আসো? গুলবাহার বাড়ির উঠোনের মাথার টিনের দরজার দিকে তাকায়। এই টিনের দরজাটি মূলত বাড়ির বাউন্ডারি দেওয়ার সময় লাগানো হয়েছিল, আজ থেকে ১৩ বছর আগে। কারণ গোলাপজান যখন হাঁটা শিখে ১ পা ২ পা করে, তখন ছোট্ট গোলাপ বাড়ির সীমানার বাহিরে চলে যেত। তাই বোরহানউদ্দিন পুরো বাড়ি বাঁশ আর টিনের সাহায্যে বাউন্ডারি দিয়েছে। জি চাচি আম্মা, আছি, আসুন। পাখি কি তুমগো বাইতেইছে? না তো। কেন দাদি, পাখি কোথায় গেছে? জানি না গো বোন, সকাল থেক্কা দেখতাছি না। কি বলেন? প্রান্ত ভাইয়াকে বলুন খুঁজে দেখতে। হ্যাঁ তো আবার শহরে গেছে। কইলো কি কাম জানি আছে। বৃদ্ধ মহিলাটি পাখি আর প্রান্তর দাদি। উনি পাখিকে কোলেপিঠে করে মানুষ করেছে। প্রান্তর যখন ৭ বছর, তখন পাখিকে দুনিয়ায় আনতে যেয়ে প্রান্তের মা দুনিয়া ত্যাগ করেন। আর ওদের বাবার শরীরটাও তেমন ভালো থাকে না। আগে ধান টান চাষ করতো নদীর পাড়ে, কিন্তু একদিন ধান কাটতে যেয়ে পায়ের কবজি বরাবর পোঁচ লাগে ধারানো কাঁচি দিয়ে। তারপর রক কেটে যায়। সেই থেকে পান্না মিয়া শুয়ে বসে দিন কাটায়। হাসান মঞ্জিল সাজানো হচ্ছে নতুন রূপে। প্রতি ৪ বছর পর পর এই বাড়ির রং করা হয়। এখন করা হচ্ছে ইট রং। এতদিন ছিল সাদা রং, দরজাগুলো সোনালী রঙের। কিন্তু এইবার মেহেরবান ইট রং আর দরজায় কালো রং করবেন বলে জানায় আফতাবকে। সেও তার বিবির কথা নিষেধ করতে পারেন না। মান্নাত মঞ্জিলের ভেতরে ঢুকে বাবাকে সালাম দিল। আসসালামু আলাইকুম বাবা। আফতাব এতক্ষণ যাবৎ উপরের দিকে তাকিয়ে মিস্ত্রিদের পরামর্শ দিচ্ছিল, কিভাবে কি করলে ভালো হবে। আফতাব পিছনে ফিরে উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবে? জি। বলো। আমি বিয়ে করতে প্রস্তুত, আপনি আগে বাড়তে পারেন। ঠিক আছে, আমরা কালকে ওদের বাড়ি যাব কথা বলতে। মান্নাত চলে যায় তার ঘরে। সে ঠিক করেছে বিয়ের পর একেবারে উপরের ঘরে থাকতে যাবে। তার আগে সে অন্দরের পিছনের ঘরটাই থাকবে। এদিকে গোলাপজান ভীষণ চিন্তায় আছে, পাখি গেল কোথায়। গতকাল সন্ধ্যায় তাদের শেষ দেখা হয়, কিন্তু আজ শুনতে পায় পাখিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আজ গোলাপজান মাদ্রাসায় যায়নি, বাবার নিষেধ ছিল তাই। একটা খালি দোকান, অন্ধকারে ছেয়ে আছে দোকানটি। সেখানে পাখি পড়ে আছে হাত পা বাঁধা অবস্থায়। তাকে কেউ অপহরণ করেছে এটা সে বেশ বুঝতে পারছে, তবে তার চোখটা নিকাবের কাপড় দিয়ে ঢাকা। সকাল ৭:৩০-এ সে বাড়ি থেকে বের হয় গোলাপজানের বাড়ির উদ্দেশ্যে। যখন শুনতে পেল গোলাপ যাবে না, তখন সে সাথীকে সঙ্গে নিয়ে যায় মাদ্রাসার উদ্দেশ্যে। পরনে দুইজনের গায়েই ছিল কালো বোরকা আর কালো হিজাব নিকাব। তারপর আর মেয়েটার কিছু মনে পড়ছে না। কিছুক্ষণ পর অন্ধকার দোকানের শাটার উঠায় এক ছেলে। ছেলেটির পরনে হাফ হাতা গ্রামীণ চেক শার্ট এবং একটি কালো প্যান্ট, সঙ্গে আরো একজন অজ্ঞাত ব্যক্তি। দোকানে আলো ঢোকার সঙ্গে সঙ্গে জর্জেটের নিকাব দিয়ে পাখি দেখতে পায় পুরো দোকান জুড়ে শুধু চালের বস্তা। এটি একটি গুদাম ঘর। ছেলেটি সামনে এসে পাখির নিকাব টানতেই পাখি চিৎকার দেওয়ার চেষ্টা করে, কিন্তু ছেলেটি মুখ চেপে ধরে। পাশের লোকটি রাগে গর্জে উঠে সামনের ছেলেটাকে এক লাথি মেরে বসে। ওই জারজের বাচ্চা, এটা কি আনছস তুই? তোরে কইছি বোরহানের সেরিডারে আনবি, তুই এটা কারে ধরে আনছস? উত্তার সওয়াল। সন্ধ্যা নেমে এলো। এইদিকে পাখির দাদি, গুলবাহার, বোরহানউদ্দিন, গোলাপজান সহ গ্রামের আরো কিছু ব্যক্তি পাখিকে খুঁজতে বের হয়, হারিকেন, কুপি, টর্চ নিয়ে। যে যার হাতের সামনে যা পেয়েছে তা নিয়ে খুঁজতে বের হয়ে পড়েছে। আম্মা, পাখির কি হলো? ও কোথায় চলে গেল? আল্লাহ আল্লাহ কর্মা, মেয়েটার ভাইও গ্রামে নেই। আল্লাহ জানে মেয়েটা কোথায় আছে, কেমন আছে। গ্রামের সবাই গেল হাসান মঞ্জিলের সামনে। দারোয়ানকে বলল আফতাব হাসানকে ডেকে দিতে। বাড়ির সামনে এত চিল্লাফাল্লা শুনে মেহেরবান দোতলার ব্যালকনিতে এসে দাঁড়ায়, দেখার জন্য কি হয়েছে। তারপর সে নিচে নেমে আসে। কি সমস্যা? এখানে এত ভিড় কেন, তাও আবার এই রাতের বেলায়? মালকিন, আমার নাতনিটারে সকাল থেকে পাইতাছি না। সাহেবরে একটু কন্যা একটু সাহায্য করতে। উনি প্রেসারের ওষুধ খেয়ে শুয়েছেন, এতক্ষণে বোধহয় ঘুমিয়েও পড়েছে। আপনারা কাল সকালে আসুন। কি হয়েছে এখানে? মান্নাতের কণ্ঠ শুনে গোলাপজান মায়ের পিছনে লুকায়। পান্না মিয়ার ছোট মেয়েটাকে পাওয়া যাচ্ছে না ছোট সাহেব, বলল বোরহান।